নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, ফিনান্সিয়াল রুল নিয়ে অলরেডি 4টে ভিডিও দেওয়া হয়ে গেছে এবং আপনারা হয়তো ভিডিওগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন, ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারেন। এবং এই ফিনান্সিয়াল রুলগুলো কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করা দরকার, আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে। তবে যদি মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু একটা সময় বলে থাকি যে এখনকার মূল্যে যে 1 কোটি টাকার ভ্যালু, সেই 1 কোটি টাকার ভ্যালুটা একটা সময় পরে ঠিক কত টাকা দাঁড়াবে, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তিত থাকি। এবং আমরা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ভিডিওতে এরকম কথাও বলেছি যে মনে করুন আপনার একটা সময় পরে সেটা 1 কোটি টাকা হচ্ছে, কিন্তু সেই 1 কোটি টাকার ভ্যালুটা একটা সময়ের পরে ঠিক কতটা দাঁড়াবে সেটা কি কখনো ভেবে দেখেছেন? সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও, এবং সেটা নিয়েই আজকে ফিনান্সিয়াল রুলের 5 নম্বর ভিডিও। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা রুল, এবং যে রুলটা কিন্তু আপনার মেনটেন করা ভীষণভাবে দরকার। তো এই রুলটা কি করে ফলো করবেন সেটা নিয়েই আজকে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। এবং একটু আর বাকি যে সমস্ত রুলগুলোর কথা বলে গেছি তার থেকে একটু জটিল বিষয়, তবে জটিল বিষয় হলেও কিন্তু আমি আপনাকে পুরোপুরি সুন্দরভাবে বুঝিয়ে দেবো, আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করুন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চটপট দেখে নেওয়া যাক যে আজকের যে ফিনান্সিয়াল রুল যেটার কথা বলছি, সেই ফিনান্সিয়াল রুলটা আসলে কি রয়েছে, তাতে কি করতে হবে। দেখুন, আমরা বলেইছিলাম যে যেহেতু টাকার ভ্যালু কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করছে। কেন ডিক্রিজ করছে? না, ইনফ্লেশন রেটের জন্য, অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্য। মুদ্রাস্ফীতি, আজকে যে জিনিসটা আমি মনে করুন 10 টাকায় কিনতে পাচ্ছি, 10 বছর পরে কিন্তু সেটা 10 টাকায় কিনতে পারবো না, স্বাভাবিকভাবে তার দাম বেড়ে যাবে। তো কেন দাম বেড়ে যাচ্ছে? না, ওই যে ইনফ্লেশন বললাম, মুদ্রাস্ফীতি। এখন মুদ্রাস্ফীতি কি দেশের পক্ষে খুব ক্ষতিকর? কমেন্ট করে জানান দেখি কে কি কমেন্ট করেন। মুদ্রাস্ফীতি দেশের পক্ষে ক্ষতিকর কি ক্ষতিকর নয়? তবে আমি উত্তরটা দিয়েই দিই, কারণ এটা কোনো লাইভ ভিডিও নয়। মুদ্রাস্ফীতি দেশের পক্ষে কিন্তু ক্ষতিকর নয়, তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতি দেশের পক্ষে ক্ষতিকর। অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে, কিন্তু আস্তে আস্তে হবে, আস্তে আস্তে মুদ্রাস্ফীতি বাড়বে। অর্থাৎ দ্রুততার সঙ্গে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা দেশের পক্ষে ক্ষতিকর। এখন এই মুদ্রাস্ফীতি নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটা। তো আজকের মুদ্রাস্ফীতিতে কি আমরা আলোচনা করব। দেখুন, আপনার যদি বর্তমান যে মুদ্রাস্ফীতি রয়েছে সেই মুদ্রাস্ফীতিটাকে যদি আপনি 70কে যদি সেই মুদ্রাস্ফীতির সংখ্যা দিয়ে ভাগ করেন, অর্থাৎ আজকের যে রুলটা সেটা হচ্ছে রুল অফ 70। এই রুলটা কি বলে? না, 70কে ভাগ করুন বর্তমান যে ইনফ্লেশন রেট, সেই ইনফ্লেশন রেট দিয়ে। তাতে করে কি হবে? আপনার যে টাকাটা আপনি যেটা মনে করছেন এই মুহূর্তে, যে আপনার যে বর্তমান টাকাটা সেটা কত বছরে 50% নেমে আসছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। মনে করুন আপনি এই মুহূর্তে মনে করুন ইনফ্লেশন রেট আমি ধরছি 7%। 7% যদি ইনফ্লেশন রেট হয় সেক্ষেত্রে কি হচ্ছে, আমি 70কে ভাগ করব 7 দিয়ে, তাহলে কত হচ্ছে? 10। অর্থাৎ আপনার 10 বছরের মধ্যে 10,000-এর ভ্যালু 5,000-এ নেমে চলে আসবে। একেবারে আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো এরপর আসি বাকি জায়গাগুলোকে নিয়ে। তো এখন আপনাকে কিন্তু এই সিস্টেমেই কাজ করতে হবে এবং এই সিস্টেমে হ্যান্ডেল করতে হবে। এবং আপনাকে বলে দেবো যে আপনি যেটা 1 কোটি টাকা মনে করছেন যে এখন 1 কোটি টাকা হলে আমার একটু কমফোর্টেবল জোনে আমি পৌঁছেতাম, বা আপনি 1 কোটি টাকা ইনকাম করার লক্ষ্যে হয়তো দৌড়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি আপনার যখন 1 কোটি টাকা জমবে তখন 1 কোটি টাকার ভ্যালু কত থাকবে সেটাও কিন্তু ভাবনা চিন্তা করার বিষয়। তো পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো আপনাকে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি সেই জায়গাতে, অর্থাৎ যেখানে আপনাকে দেখাতে থাকবো যে বর্তমানে ইনফ্লেশন রেট কত রয়েছে। এই মুহূর্তে যদি আমরা ইনফ্লেশন রেট দেখি, অর্থাৎ ভারতবর্ষের ইনফ্লেশন কত রয়েছে? 7.79%। তবে এটাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করবো না খুব একটা, তার কারণ এটা কিন্তু অ্যাভারেজ নয়। ইনফ্লেশন রেট পার ডে কমে বাড়ে বিভিন্ন রকম। তো আমাকে একটা অ্যাভারেজে পৌঁছতে হবে। দেখুন, এইখানেতে একটা ইনফ্লেশন রেট 1960 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত দেওয়া রয়েছে। এখন 1960 সালে ইনফ্লেশন রেট কি ছিল সেটাকে নিয়ে আমি খুব একটা চিন্তা করবো না। আমি চিন্তা করব কি না, পাস্ট 10 ইয়ার্সের ইনফ্লেশন রেট কত কি ছিল তার উপর বেস করব। অর্থাৎ 10 বছরে, আগামী 10 বছরে ইনফ্লেশন রেট কত ছিল। আমরা যদি সেই দিক থেকে চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু এটা মোটামুটি হবে ভালো রেজাল্ট পেতে পারি। যদি আমরা 10 বছরের রেসপেক্টে ভাবনা চিন্তা করি, তো আমরা এই যে জায়গাটা আসছে, তো আমি এই জায়গাতেও যাচ্ছি না। তো যদি 10 বছরের রেসপেক্টে আমি ভাবি সেক্ষেত্রে দেখুন ইনফ্লেশন রেট 2012 সালে কত ছিল? না, 9.48%। এটা কিন্তু অ্যাভারেজ। এবং তারপরে এটা আবার বেড়েছে 2013 সালে 10.2%। তারপরে কত আসছে? 6.67%।
তারপরে কিন্তু আসছে 4.91%, এটা ছিল 2015 সালে ডাউন খেয়েছে। তারপরে আবার হালকা বেড়েছে 2016 সালে 4.95%, এই 9.5%। তারপরে আবার ইনফ্লেশন রেট 2017 হয়েছে, 17 সালে হয়েছে 3.33%। 2018 সালে ইনফ্লেশন রেট কত ছিল না 3.94%। 2019 সালে কত ছিল ইনফ্লেশন রেট না 3.73%। 2020 সালে ইনফ্লেশন রেট কত ছিল বা মুদ্রাস্ফীতির হার কত ছিল না 6.62%। এবং 2021 সাল অবধি আমরা ডেটা পাচ্ছি, 2021 সালের ইনফ্লেশন রেটের ডেটা কত ছিল না 5.13%। তো আমরা 10 বছরের যদি আমরা বা পুরো হিস্টোরিক্যাল গ্রাউন্ডে চলে যাই, আমরা কিন্তু এখানে 10 বছরের যদি ডেটাকে দেখি, আমরা কিন্তু একটা ভালো জায়গা পাবো আরও একটা জায়গা থেকে। দেখুন এখানে আমরা কিন্তু 2021 সালেরই ডেটা পাচ্ছি, 2021 সালের পরে ডেটাটা পাচ্ছি না। অর্থাৎ 2021 সালে ভারতবর্ষের মুদ্রাস্ফীতির হার কত ছিল 4.13%, যেখানে ইউরোপ, ইউএসএ বা ওয়ার্ল্ডের মুদ্রাস্ফীতির হার কত ছিল সেটা বলা হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের কিন্তু মুদ্রাস্ফীতির হার ওয়ার্ল্ডের তুলনায় 2021 অনেক বেশি ছিল। এবং ওভারঅল যদি আপনি এখানে মুদ্রাস্ফীতির হারগুলোকে এখানে যে কটা দেখতে পাচ্ছেন এই মুদ্রাস্ফীতির হারগুলোকে দেখেন, আমরা কিন্তু এটাকে যদি মোটামুটিভাবে একটা অ্যাভারেজ করি, তার কারণ অ্যাভারেজ এই কারণেই করবো যে আমরা কিন্তু 1960 সালে কত মুদ্রাস্ফীতি ছিল আমরা কিন্তু সেই দিকটা চিন্তা করব না, কারণ তখনকার যে ইকোনমিক ব্যবস্থা, সেই ইকোনমিক ব্যবস্থা থেকে এখনকার যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার আকাশ পাতাল তফাৎ হয়েছে। অর্থাৎ এখন কিন্তু ইন্ডিয়ান ইকোনমি বলি না কেন বা ওয়ার্ল্ডের অন্যান্য ইকোনমি বলি না কেন, বিশেষ করে ইন্ডিয়ান ইকোনমি তো বটেই, ইন্ডিয়ান ইকোনমিও কিন্তু এটা কিন্তু কনজিউমার গুডসের উপরে এবং কনজিউমার গুডসের উপরে ফোকাস করাটা সব থেকে দরকার। কনজিউমার গুডসের উপর ইনফ্লেশন রেট কত ছিল এবং এটাই কিন্তু মেনলি আমরা ফোকাস করব। তো এখন ওয়ার্ল্ডের রেসপেক্টে কিন্তু ভারতবর্ষের মুদ্রাস্ফীতির হার আমরা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। স্বাভাবিক মুদ্রাস্ফীতির হার একটু বেশি হবে, তবে আমি বলে রাখি আপনাকে ওয়ার্ল্ডের যে সমস্ত ইকোনমিগুলো এই মুহূর্তে কানেক্টেড রয়েছে, যেহেতু এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে যেহেতু একটা ইকোনমিগুলোকে লিঙ্ক করা হয়েছে এবং এলপিজি মডেল চলে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই মডেলে কাজ হয়, স্বাভাবিকভাবে কিন্তু ওয়ার্ল্ডের ইকোনমি একটার সঙ্গে একটা কানেক্টেড। অর্থাৎ আপনারা দেখবেন যে যদি ইউএস এর মার্কেট পড়ে যায় কিংবা কোনো একটা ইউরোপের কোনো মার্কেট পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারপরের দিন ভারতবর্ষের মার্কেটটাও ডাউন খেতে থাকে। তার কারণ একটাই, ওয়ার্ল্ডের ইকোনমি একটার সঙ্গে একটা কানেক্টেড এবং ভারতবর্ষের ইকোনমি কিন্তু আগের তুলনায় অনেক সাস্টেনেবল। এবং ভারতবর্ষের ইকোনমির যদি আমরা লাস্ট 5 বছর বা 10 বছরের ডেটা দেখি, আমরা সেখানে কিন্তু অনেক ভালো তথ্য পাবো। এবং আমরা যদি ইনফ্লেশন রেটের যদি একটা হিসাব দেখি, আমরা অ্যাভারেজ ইনফ্লেশন রেট কিন্তু আমরা যে পাবো সেটা হচ্ছে 5% ইনফ্লেশন রেট পাবো। এরপরে এই 5% ইনফ্লেশন রেটটা যদি আমরা পাই, আমরা কিন্তু এই 5% ইনফ্লেশন রেট ধরে যাবো, আমরা কিন্তু 7% যাবো না। আমরা যদি 2021 দেখি, 2022-22-এর ডেটা যদি এখনো পাচ্ছি না, তো 2000 এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী ডেটাটা রয়েছে। তো ইন্ডিয়ার ইনফ্লেশন রেট কত ছিল বা মুদ্রাস্ফীতির হার কত ছিল 5.13%। 2020-তে আর একটু বেশি ছিল, 2019-এ আর একটু কম ছিল। 2019, 2018, 2017-তে কিন্তু মুদ্রাস্ফীতির হার অনেক কম ছিল, 2016-তেও মুদ্রাস্ফীতির হার কম ছিল। তাহলে আমরা যদি বেশ কয়েকটা ইয়ারকে অ্যাভারেজ করি, আমরা কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে 5%। তাহলে এরপরেতে আসছি, যদি 5% মুদ্রাস্ফীতির হার হয়ে যায়, তাহলে আপনার একেবারে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে যেহেতু 5% মুদ্রাস্ফীতির হার, স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কতটা কি ফান্ড গ্রো করবে সেদিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এবারে আমি যে হিসাবটা বলেছিলাম, 70কে ভাগ করব বর্তমান ইনফ্লেশন রেট দিয়ে, অর্থাৎ 5 দিয়ে। 70কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, সেক্ষেত্রে কত পাবেন না 70/5, অর্থাৎ আমি পাচ্ছি 14। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপরে দেখুন আপনার টাকাটা কিভাবে কমছে। 2023 সাল এই মুহূর্তে চলছে, 2023 সালে আপনি মনে করছেন 1 কোটি টাকা হলে আমি বেশ ভালো একটা হ্যান্ডসাম জায়গায় পৌঁছে গেলাম। কিন্তু আপনার এই টাকাটা ঠিক যদি আমি 5% ইনফ্লেশন রেটই ধরে নিই, আমরা যদি 5% ইনফ্লেশন রেটই ধরে নিই যে 5% ইনফ্লেশন রেট থাকবে এবং মোটামুটিভাবে ভারতবর্ষের ইনফ্লেশন রেট যা রয়েছে তাতে করে অ্যাভারেজ 5% ইনফ্লেশন রেট থাকবে, তাতে করে কি হচ্ছে 2037 সালে গিয়ে কিন্তু আপনার এই 1 লাখ টাকাটা কমে দাঁড়াচ্ছে কত না 50,000 টাকাতে। অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে কত না ঠিক 14 বছর পরে। 2023 সালকে যদি আমরা ঠিক 14 দিয়ে যোগ করি, কত আসছে 2037 সাল। অর্থাৎ যে রুলটা বলে গেলাম, আমি আরো একবার বলে দিই, 70কে ভাগ করবো কারেন্ট ইনফ্লেশন রেট দিয়ে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 5 এই মুহূর্তে অ্যাভারেজ ইনফ্লেশন রেট দিয়ে আমি ভাগ করব। অর্থাৎ 70কে ভাগ করছি 5 দিয়ে, তাতে করে আমি পাচ্ছি যেটা 14।
তাহলে 2023-এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে 2037। তাহলে 2037 সালে আমরা যে এই মুহূর্তে 1 লাখ টাকা যেটাকে নিয়ে আপনি ভাবছেন যে 1 লাখ না 1 কোটি টাকা, 1 কোটি টাকা আপনার 2037 সালে তার ভ্যালুয়েশন কত গিয়ে দাঁড়াচ্ছে 50,000 টাকা। আবার তার সঙ্গে 14 অর্থাৎ 1937-এর সঙ্গে আবার 2037-এর সঙ্গে যদি আপনি আবার 14 যোগ করেন সেক্ষেত্রে আসছে 2051 সাল। 2051 সালে কিন্তু আপনার বর্তমানে 1 কোটি টাকা যেটা দাঁড়াচ্ছে কোথায় না 25 লাখে গিয়ে পৌঁছচ্ছে। ভাবতে পারছেন 2051 সালে আজকের 1 কোটি টাকার ভ্যালু হচ্ছে মাত্র 25 লাখ টাকা। আমি আবার 2051 সালের সঙ্গে 14 যোগ করছি, তাতে কত আসছে না 2065 সাল আসছে। 2065 সালে অনুযায়ী আপনার ওই 1 কোটি টাকাটা 1 কোটি টাকার ভ্যালু কত গিয়ে দাঁড়াচ্ছে না মাত্র 12,50,000 টাকা। ভাবতে পারছেন। এবং 2000 তার সঙ্গে আবার আমি 14 যোগ করছি, অর্থাৎ 2065 সালের সঙ্গে আবার 14 যোগ করছি, অর্থাৎ 2079 সাল বাড়ছি। 2079 সালেতে গিয়েতে কত দাঁড়াচ্ছে সেটা আপনার বর্তমান 1 কোটি টাকার মূল্য, অর্থাৎ 2023 সালে 1 কোটি টাকা দাঁড়াচ্ছে 6,25,000 মাত্র। ভাবতে পারছেন। এরপরে আসছি 2093 সাল, অর্থাৎ যাদের বয়স বর্তমানে ধরুন 20 বছর 25 বছর আমাদের ভিডিও দেখছেন, তারা ভাবছেন যে আমার এই মুহূর্তে 1 কোটি টাকাটা, যেটা আপনি ভাবছেন হয়তো বা যারা অন্ততপক্ষে ভাবছো, তো তাদের জন্য বলি যে আপনাদের যেই বর্তমান 1 কোটি টাকাটা কিন্তু 2093 সাল, অর্থাৎ আপনারা হয়তো 2093 সাল অনেকটাই দেখে যেতে পারবেন। তাদের জন্য বলি যে সেই 2093 সালেতে বর্তমানে 2023 সালের 1 কোটি টাকার ভ্যালু মাত্র 3,12,500 টাকা। সুতরাং বুঝতে পারছেন যে 3,12,500 টাকা 2023 সালে প্রত্যেকের পকেটেই রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে 2093 সালে তার ভ্যালুটা খুবই কম আছে। 2093 সাল আমি বাদই দিচ্ছি, 2093 সাল ধরবো না, 2051 সালও যদি ধরি আমি, বা 2065 সালও যদি ধরে নেওয়া যায়, কারণ 2065 সাল পর্যন্ত আমাদের যারা ভিডিও দেখছেন তারা অনেকেই জীবিত থাকবেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু 2065 সালে যদি আমরা ভ্যালু দেখি, তাহলে 1 কোটি টাকার ভ্যালু কত দাঁড়াচ্ছে মাত্র 12,50,000 টাকা। সুতরাং কি ভাবছেন, ইনভেস্ট করবেন? কোথায় ইনভেস্ট করবেন? আমি প্রত্যেকবারে বলে গিয়েছি যে আপনি বিনিয়োগ করছেন, সত্যি কথাই, এবং এটাও বলে গেছি যে এই মুহূর্তে 1 কোটি টাকার ভ্যালু তো ভবিষ্যতে 1 কোটি টাকার ভ্যালু থাকবে না, সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তার কিন্তু সঠিক হিসাব আপনি আজকে পেয়ে গেলেন, এবং একদম সায়েন্টিফিক্যালি, অর্থাৎ মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আপনার বর্তমান যে টাকাটা সেটা কোন জায়গায় পৌঁছবে তার কিন্তু একটা ব্লু প্রিন্ট আপনি পেয়ে গেলেন। সুতরাং আপনাকে এখান থেকে বিচার বিবেচনা করে আপনাকে কিন্তু তার ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে, সেভিংস বাড়াতে হবে। তো সেভিংস তো বলবো না, বর্তমানের সময়তে যা পরিস্থিতি তাতে করে ইনভেস্টমেন্ট করাটাই বেটার। এবং আপনি যদি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। সেক্ষেত্রে আপনার একেবারে জলে নলেজ হয়ে যাবে যে আপনার কোথায় ইনভেস্ট করা দরকার, কতটা ইনভেস্ট করা দরকার, এবং কোথায় বা কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনি সব থেকে ভালো রিটার্ন পাবেন সেই সংক্রান্ত কিন্তু আপনি পুরোপুরি তথ্য পেয়ে যাবেন। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ 2023 সালে আপনি দাঁড়িয়ে যে ভাবছেন যে 1 কোটি টাকা হলে আমার সব কিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে মাত্র 14 বছর পরে আপনার বর্তমান 1 কোটি টাকার মূল্য দাঁড়াবে মাত্র 50 লাখ টাকায়। সুতরাং বুঝতে পারছেন যে আপনাকে কিন্তু সেই লেভেলের ইনভেস্টমেন্ট করতে হবে। সুতরাং এই ব্যাপারেও কিন্তু আপনি যথেষ্ট অ্যাওয়ার থাকলেন এবং আপনি আপনার মতন করে আপনার ইনভেস্টমেন্টটাকে বাড়াতে পারবেন। তো হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে একটু ভিডিওটা কঠিন হয়ে গেল, যদিও অনেকটাই সহজ করে বলেছি উদাহরণ সহযোগে। আশা করছি কারো কোনো রকম সমস্যা হওয়ারও কথা নয়। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনি এনজয় করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় ঘাটতি থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অবশ্যই আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দেওয়ার। তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।